নমস্কার, মডার্ন স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। সর্বভারতীয় প্রতিযোগিতায় তার যা পারফরমেন্স, এর পরেও কি ভারতীয় এজ গ্রুপে দলে কোচের ভূমিকায় তার কথা ভাবা যায় না? আমরা আজকে পাশে পেয়েছিলাম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের চ্যাম্পিয়ন বাংলাদেশের কোচ রঞ্জন ভট্টাচার্যকে। কি বললেন তিনি, চলুন শুনে নিই তার মুখ থেকেই। এই সব কিছু দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। তুমি ভারত সেরা হওয়ার পরে বাঙালিরা পারে, কিন্তু বাংলার কোচরা পারে দেখিয়ে দিচ্ছে তারা, কিন্তু সেই বাংলার কোচরা লাইসেন্স নিয়ে এখন শুধুমাত্র ওই লাইসেন্স নিয়ে তারা কিন্তু ওই বাড়িতেই বসে থাকছে, তারা জায়গা পাচ্ছে না। এটাকে ইভেন সঞ্জয় সেনের মতো কোচ তিনিও ওই ব্যাপারে সোচ্চার রয়েছেন। তুমি কি বলবে ভারত সেরা হয়ে আসার পর? দেখুন, কোচে আইএসএল আসার পর অনেক কিছু ভালো হয়েছে, মানে বাজি কথা বলতে লাভ নেই। আইএসএল এসে প্লেয়ারদের সিকিউরিটি বেড়েছে, আপনার ব্রডকাস্টিং দারুণ হয়েছে। তারপর হচ্ছে আপনার সারফেস দারুণ সারফেসে খেলা হয়, একটা চাকচিক্য ব্যাপার আছে। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে যে খুব ভালো মানের ফরেনার আসে খেলতে, হ্যাঁ, প্লেয়ারদের স্ট্যাটাসটা অনেক বেড়েছে, কভারেজ, প্রিন্ট, সমস্ত এভরিথিং মানে দিকে কিন্তু যদি আপনি চিন্তা করেন তাতে আইএসএল কিন্তু একটা আলাদা মোড়কে হয়। কিন্তু যেটা সবথেকে ক্ষতি হয়েছে, যেটা দেশের ফুটবল যার জন্য আর এগোবে না, আপনি যদি গুরুমারা বিদ্যা শিখে যান না, গুরুমারা বিদ্যা আমরা যেটা বলি শর্ট কথায়, যে ও গুরুমারা বিদ্যা শিখে গেছে, ওর কোনো দিন সেই শিষ্যর কোনো দিন যে শিষ্য, অর্থাৎ আমাদের যে মাদার বডি ফুটবল যারা শেখায় তাদেরকে ডেপ্রাইভ করে যখন কী বলে কোনো আর কী বলে ফুটবল ইভেন্ট করছে, সেখানে ফুটবলের উন্নতি হতে পারে না। তাহলে আপনি বলবেন, আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি এটা উপায় কী? উপায় 100% ফরেন কোচের দরকার আছে। আমি আবারও বলছি, উইদাউট ফরেন কোচ আমিও বলছি, তা বলে ফরেন কোচ আইএসএলে ওটা পরে। এই যখন থেকে আইএসএল শুরু হয়েছে, আইএসএলের পাশাপাশি যদি ওপরেও আপনি ফরেন কোচ রাখেন, তাহলে গ্রাসরুটও ফরেন কোচের সাথে আমাদের কোচেসদের জায়গা করে দেওয়া উচিত। প্রত্যেকটা গ্রাসরুটে ম্যান্ডেটারি কী বলে, যদি আপনার ফরেন কোচ এনে আমাদের আরও 2-3 জন সাপোর্টিং স্টাফ যেগুলো থাকে, গোলকিপার কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, হ্যাঁ, এসএনসি মানে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, তো আমাদের যদি তাদের সাথে রেখে এই গ্রুমিংগুলো হতো এবং তারা এই টোটাল গ্রাসরুটের গ্রুমিংটা যদি পেয়ে যেত এবং ওদের আচার আচরণ ওখান থেকে শিখতো, আস্তে আস্তে এরাও গ্রুমার হতো অটোমেটিক্যালি। ওদের ওই গ্রুমিংটা হওয়াতে আমাদের পরবর্তী সময় আমাদের কোচেদের প্লেয়ারদের পাশাপাশি, গ্রাসরুটের প্লেয়ারদের পাশাপাশি কোচেদেরও কিন্তু ডেভেলপমেন্টটা হতো এবং এরাই পরবর্তী সময়ে এসে কিন্তু ওপরে খুব ভালো কাজ করতো। আমরা কি হয়েছে, আমরা তলা দেখলাম মাথায় তেল দিচ্ছি, তেলা মাথায় তেল দেওয়া বলে না, ওই তেলা মাথায় তেল দিচ্ছি। কিন্তু এর মাঝে তোমার কথাকে আমি বন্ধ করে দিয়ে এটা বলবো, সন্দীপ নন্দীর মতো বাঙালি গোলরক্ষক প্রশিক্ষক তিনি একটি দলে ছিলেন দেখেছো, কিন্তু যখনই একজন বিদেশি প্রশিক্ষক আর তার মধ্যে একটা প্রত্যেকের মধ্যেই থাকে সে বাঙালি, তারা একটা যে সেভাবে তারা শুনুন এইটা আমি ওই কথাটাই আপনাকে বলছি, আপনি ভালো করে কান পাতুন। যারা বাঙালি বলে শুধু না, এই যারা অ্যাসিস্ট্যান্ট কোচ থাকে না, ফরেন কোচরা আপনি ভালো করে কান পাতলেই পেয়ে যাবেন। ওই মিটিংয়ের সময় ঢুকতে দেয় না, যখন মিটিং করে না, হ্যাঁ, তখনও বাইরে, মানে এমনই একটা ট্রিট করে ওরা। ঠিক আছে, কে কতটা জানে বড় কথা আমি বলছি না, ওরা হয়তো অনেকটা বেশি জানে, কিন্তু আমি আবারও বলছি এটা প্রমাণিত না, সব কোচের দ্বারা কিন্তু প্রমাণিত না। 2-4 জন ছাড়া কিন্তু বাকি, আমি বলছি অনেক অ্যাভারেজ কোচ, ফরেন কোচ এখানে এসে কাজ করে চলে যাচ্ছে ডিউ টু স্পেনে জন্মগ্রহণ করেছে, হ্যাঁ, কেউ পর্তুগালে জন্মগ্রহণ করেছে বলছি সাপোজ, হ্যাঁ, কেউ জার্মানি জন্মগ্রহণ করেছে, তো কেউ ইতালিতে জন্মগ্রহণ করেছে, তো তারা এসে কেউ অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছে। তো এই তথাকথিত সবাই কিন্তু, আমি সবাইকে নিয়ে কথাটা বলছি না, বেশ কিছু ভালো কোচও এখানে এসেছে, পাশাপাশি বেশ কিছু, সংখ্যাটা ওইটা বেশি, অ্যাভারেজটা বেশি, অ্যাভারেজ কোচ এখানে এসে এই মার্কেটে আপনার কি বলে ক্ষতি করে দিয়ে চলে যাচ্ছে। আমি নাম ধরে কিছু বলতে চাই না, আপনারা প্রমাণ করে নিন। ফরেন কোচ এত নিয়ে তাহলে সব ক্লাবের সাকসেস যারা কোথায় ভালো কোচ ছিল আর কোথায় কী বলে আপনার কিছু ভালো টিম পাচ্ছে, কিন্তু কোচের কোথায়, সেখানে আপনার রেজাল্ট দেখলেই, ক্লাবগুলোর রেজাল্ট দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন যে কী বলে ভালো টিম দিয়েও তো কী বলে কোনো রেজাল্ট আসছে না, তার মানেটা কী, এটা তো বলতে হবে। আপনি ভাবুন তো, ইস্টবেঙ্গল কী বলে ডায়মন্ড হারবারের কাছে সেমিফাইনালে হারলো আইপিএল শিল্ড, হ্যাঁ, কোনো যদি কী বলে দেশীয় কোচ থাকতো, দেশীয় কোচের থেকেও আমি এটা বলবো আরও একটু স্পেসিফিক করে বলি, যদি কোনো বঙ্গ সন্তান থাকতো ওই কোচটা, সেদিনকেই তো আপনারা সমর্থকরা কী বলে গেদে লোকালে তুলে দিতেন। ডায়মন্ড হারবারের যে আজকেই ওর চাকরি চলে যাবে, সেদিনকেই চাকরি চলে যেত।
একের পর এক সুযোগ পাচ্ছে এখন কোচেরা। আইএসএল এর এরকম অবস্থা হলে ছেড়ে দিন, আর ওই তো যত কম বলা যায় তত ভালো, আমি ওর মধ্যে ঢুকছি না। আদার মানে ওই আদার কারবারি হয়ে জাহাজের কথা আমি আর বলতে চাইছি না, জাহাজের কথা বলতেও আবার ইন্টারেস্টও নই। তবে একটু ক্ষতি হয়ে যাচ্ছে এটুকু আমি বলতে পারি। খুব ছোট্ট মস্তিষ্ক, আমি খুব বুদ্ধিমান নই, বাট যেটুকু আমি ফুটবল বুঝি, ওই একটা বললাম গুরুমারা বিদ্যায় চলছে ভারতবর্ষের টোটাল ফুটবলটায়, গুরুমারা বিদ্যে। তো আপনি যদি আপনার দেশের কোচকে শিক্ষিত করে না আনতে পারেন, গ্রাসরুট ডেভেলপমেন্ট শুধু গ্রাসরুট ডেভেলপমেন্ট নিয়ে হবে না, আপনার নিজের প্রশিক্ষকও দরকার, যেমনি নিজস্ব প্লেয়ারও দরকার। আপনি ভালো যেমন তুলে আনবেন, পাশাপাশি কোচকেও তুলে আনতে হবে। তো তার জন্য ভাবা উচিত, তার জন্য প্ল্যানিং করা উচিত। আইএসএলের প্ল্যানিংটা হচ্ছে শুধুমাত্র মোড়কে দিয়ে কি বলে একটা সমস্ত দিক, ওই বললাম সমস্ত দিক ভাবলেও কোচ ইন্ডাস্ট্রিটাকে পুরো মেরে দিয়ে চলে গেছে দেশীয় কোচদের। এটা জানি না কজন আমাকে সমর্থন করবে, কিন্তু রঞ্জনের ভবিষ্যৎ কি? রঞ্জনদের মতো যে কোচরা উঠছে তাদের ভবিষ্যৎ কি? আমাদের ভবিষ্যৎ যে আমি বেছে নিয়েছি কী বলে ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আপনার ওই বাংলা টিম যদি কোনো দিন সুযোগ পায় সুযোগ, আর ইয়ে যে ক্লাব বলছে সেই ক্লাব, কারণ উপরের দিকে যাওয়ার জায়গা নেই। তো আমি যেটুকু কোচিং করেছি আমি বলছি, আগের যদি সিস্টেম থাকতো, আগে আইএসএলের আগে সিস্টেম থাকলে আজকে আমার ইস্টবেঙ্গল মোহনবাগানের ডাগ আউট আমি শেয়ার হয়ে যেত। আমি এটুকু জানি আমাদের ওই ইয়েতে এই যে সঞ্জয় আর যদি 3-4 বছর আগে আইএসএল ঢুকেছে সঞ্জয় দাও আমাদের মতো অবস্থা হয়ে যেত। সঞ্জয় দা, বিশ্বজিৎ দা, এখন সঞ্জয় দা সুযোগ পাচ্ছে, বিশ্বদা সুযোগ পাচ্ছে, এই যে সঞ্জয় দা প্রো লাইসেন্স, শঙ্করলাল সুযোগ পাচ্ছে না তো। আপনার শঙ্করলাল প্রো লাইসেন্স নিয়ে তো কী বলে আপনার অ্যাসিস্ট্যান্ট কোচ। আর সবথেকে আরেকটা বেশি জিনিস হচ্ছে আমার এটা ব্যক্তিগত, প্রো লাইসেন্স করেন আরেকজন প্রো লাইসেন্স কোচের কাছে, আমার ডিগ্রিও এক আপনার ডিগ্রিও এক, সেখানে যদি খুব থাকে ঠিক আছে, ওই প্রো লাইসেন্স হয়ে আপনার কাছে আমি কী বলে এইটা আমার একটুখানি ইগোর ব্যাপার আছে, যার জন্য প্রো লাইসেন্স করবো কি করবো না এটা ভাবছি। আমি খুব সত্যি কথা বলছি, যা আগামী দিন প্রো লাইসেন্স করবো কি করবো না, আবার মাঝে মাঝে না করেই নি, ঠিক আছে, ও যা আছে, শিক্ষার তো শেষ নেই, তাই জন্য আমি ওখানে না যেতে পারি, কী বলে আমি আমার যে ইয়েটায় আছি সেটা আরও ভালো বেশি শেখাতে পারবো আমি। তো যাই হোক, আরও বেশি আপডেট হওয়া যাবে। তো সেই জায়গা থেকে বলি আমার ওই নিয়ে কোনো দুঃখ নেই, খুব সত্যি কথা বলছি, আমি কাজ করতে চাই এবং কিছু বাংলার ফুটবলার এবং বাংলার ফুটবলের জন্য কিছু আমি করতে চাই, যদি কিছু অবদান রেখে যেতে পারি। ওই যে বললাম এটা কোনো কোচের নেই প্রোফাইলে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনি অনেকগুলো ট্রফির কথা বলবেন, কিন্তু এটাও আমি বলে দিচ্ছি, আপনি দু একটা ট্রফির কথা বলে দেবেন, কিন্তু আমি যে কাজটা এখন করছি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। বাংলার কোচের যদি যান আরও পেছনে চলে যান, তার থেকে যদি হিসাব করেন এই কাজটা কেউ করেনি, আমি যে কাজটা এখন করছি। আর এটা যে আমি ভীষণ হ্যাপি, ভীষণ সুখী। আজকে কত ছেলে পরিবার কী বলে দাঁড়িয়ে যাচ্ছে, চোখের সামনে দেখছি, স্যার চাকরি পেলাম, তাই তো, মানে যখন ফোনগুলো আসে। কৃতিত্ব কি অমল দত্তকে না প্রদীপ ব্যানার্জিকে? না, ওনার দুজনেই কী বলে স্বনামধন্য। তবে আমি অবশ্যই অমল স্যারের একটু হলেও কারণ ওনার ইয়েগুলো, প্রদীপ স্যারও অনেক বড় কোচ, ওনাদের নিয়ে আমি মূল্যায়ন করার মতো আমার কোনো ধৃষ্টতাই নেই। দুজনই আমার খুব মানে ভীষণভাবে কিন্তু আমি 96-এ পিকে ব্যানার্জিকে কিছুদিন পেয়েছিলাম ইস্টবেঙ্গলে। আর কি বলে আপনার পরবর্তী সময়ে কি বলে আমি ওই অমল দত্ত কিছু যে জায়গাগুলো পেয়েছি আমি দেখেছি, কি বলে ওনার ফুটবল মুখস্থ করিয়ে দেয়, হ্যাঁ, কত সহজ করে দেন উনি ফুটবলকে কত সহজ করে দিতেন, মানে ভাবার বাইরে। তাই জন্য আমিও চেষ্টা করি কি বলে খুব সহজভাবে সহজ করে খেলার জন্য, স্পেসিফিক ওয়েতে জায়গাগুলো ভাবা, যে যেমন আমি আপনাকে বললাম আমি বিজয় বলবো, আমার স্ট্রাইকার আমি যদি ওইভাবে বুঝি আমার স্ট্রাইকার গোল করলে আমি জিতবো, আমাদের একটা আছে মানে আপনার সাইকোলজি, যে স্ট্রাইকার মানে গোল করবে আমি জিতে যাব। কেন অন্য পজিশনের প্লেয়ার গোল করতে পারে না, উইঙ্গার গোল করতে পারে না, অ্যাটাকিং মিডফিল্ডার গোল করতে পারে না, ডিফেন্সিভ মিডফিল্ডার গিয়ে কী বলে রোটেশন করে কী বলে গোল করতে পারে না। আমি যেমন আমার রোটেশন আমি একটা দেখিয়েছিলাম চাকুমান্ডিকে, যে ওর নাম্বার 6, আমি নাম্বার 9-এর সাথে নাম্বার 6-এর একটা রোটেশন কথা আমি দেখিয়েছিলাম, যে অপোনেন্ট টিম যখন হাইলাইন করবে তখন নাম্বার 9 ড্রপ ব্যাক করে হাইলাইন করে ড্রপ ব্যাক করে ইউগো, আমার উল্টো দিকের উইঙ্গার যদি এপাশে রান করে ইনসাইডে আসে তো অটোমেটিক্যালি ওই নাম্বার 9 ড্রপ ব্যাক করলে সেখানে স্ট্রাইকার হয়ে যাবে নাম্বার 6। আমি এগুলোই করি। রঞ্জন, একটা প্রশ্ন স্বভাবতই ময়দানে ঘোরাফেরা করে, যদি গডফাদার না থাকে তাহলে কি ভারতীয় দলের কোচিংয়ের দরজা খোলে না বাংলার বা তোমার মতো প্রশিক্ষকদের? না, আমি সেইভাবে বলবো না, তবে একটা কথা আমি বলতে চাই, যেটা আমার লাগে, যেটা আমি নিজে মাঝে মাঝে ভাবি, এটার মানে ইয়েটা কী, মানে প্রসেসটা কী। ধরুন আমি একটা জিনিস হিসাব করে দেখেছি, লাস্ট আপনি যদি 10-12 বছর ফ্ল্যাশব্যাকে চলে যান এখন থেকে, সন্তোষ ট্রফির ফাইনালিস্ট টিমের কোচেরা
এক্সেপ্ট অনলি শুধু আপনার আর্মি টিমকে যদি বাদ দেন, মানে সার্ভিসেসকে যদি বাদ দেন, বাকি সব টিমের কোচেরা ইন্ডিয়ার এজ গ্রুপ টিমের কোচ হয়েছে, এক্সেপ্ট মি। আমি বাদ দিই, ব্যতিক্রম হচ্ছে আমি, যেখানে এখনও অবধি আমি ইন্ডিয়া টিমের ধরো অনূর্ধ্ব 20 বা অনূর্ধ্ব 23-এ প্রত্যেকেই জায়গা পেয়েছে, একমাত্র আমি এই সুযোগটা কোনো দিন পাইনি। তো সেটাই তখন মনে হয় ওটার কী বলে প্রসেসটা কী, সবাই পাচ্ছে, অথচ ওই কাজটা তো আমি করেছি। এবং যারা হয় তাদের থেকে অনেক বেশি মাত্রায় আমার অল ইন্ডিয়া সাকসেস রয়েছে। ওই আমি বললাম ব্যাক টু ব্যাক 2 বছর অল ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে আমি কী বলে একটা বাংলার টিমকে চ্যাম্পিয়ন করেছি। একদম। লাস্ট কী বলে বাংলার বাইরে গিয়ে হোস্ট না হয়ে, হ্যাঁ কী বলে আপনার লাস্ট 45 বছরে আপনি দেখাতে পারবেন না ইউনিভার্সিটির ট্রফিটা কী বলে বাংলায় এসেছে, এটা কম বড় কৃতিত্ব নাকি? এবং পাশাপাশি এটাও আপনাকে বলি, আমি যেটা এখন বলতে পারি যে 60-65টা ছেলের ডাইরেক্ট আমার কোচিংয়ে ওরা নর্মস হয়েছে এবং আজকে ওরা চাকরি করছে। 110 জনের নর্মস হয়েছে, অলরেডি 62 থেকে 65 জন ছেলের কী বলে আপনার চাকরি হয়ে গেছে, এতগুলো পরিবার স্ট্যাবলিশ হয়েছে। এটা সব কিছু বলতে পারবে না, আমি জানি না কী বলে। তারপরও হ্যাঁ, অল ইন্ডিয়া লেভেলে এরকম সাকসেস থাকার পরও আমার দরজা কেন খোলে না? তো আমার মনে হয় না, জানি না এটা কী সিস্টেম আছে। তো যাই হোক, তাও আগামী দিনের দিকে তাকিয়ে থাকছি। যদি কোনো, এখন আমার সত্যি বলছি লক্ষ্য, যদি কী বলে যে মাত্রায় আমি কাজ করছি ওই কাজটা যদি করতে, এখন আইএসএল এইসব নিয়ে ভেবে লাভ নেই। আইএসএলের জায়গাটা তোরা যে সিস্টেমে মানে এটা সিস্টেমের জায়গায় সঞ্জয় সেনই চান্স পাচ্ছে না, আমরা কী করে পাবো? তো ভেবে লাভ নেই। তবে যারা ভারতীয় দলে কাজ করছে, যে ক্যাটাগরি তাদের যে মান, মানে যে নর্মস নিয়ে যা ওখানে কাজ করছে, তাদের থেকে আমার কোনো অংশেই কম নেই, এইটুকু বলতে পারি। তো কোন কিসের কারণে আমি ওই জায়গাটায় যেতে পারি না, এটা কিন্তু আজকে এখনও পর্যন্ত আমার কাছে আমি জানি না এটা কী প্রসেস। তো যাই হোক, গডফাদার হোক বা কী বলে আপনার, যাই হোক কী বলে সেরকম চেনাশোনা বা যাই হোক, এটা নিয়ে আমি একদমই বিচলিত নই। তবে এটা একটা আমার প্রশ্ন আছে যে কী বলে ব্যাপারটা, রহস্যটা কী, এখানে যেতে গেলে কী প্রসেস। তো যাই হোক, হয়তো কোনো দিন আমি ধৈর্য ধরে আছি, কোনো দিন যদি, কেননা বাংলার কোটা আমার কমপ্লিট হয়েছে, ইউনিভার্সিটি লেভেল হয়েছে, এবার যদি একটুখানি ভারতীয় দলের কী বলে আপনার কোচিং করতে পারি, তবে একটা বৃত্ত কমপ্লিট হবে এই আর কি। আইএসএল চলছে এবং দেখতে পেলেছে জামশেদপুরের কাছে মোহনবাগান এগিয়ে থেকে শেষ মুহূর্তে গোল খেয়ে তারা কিন্তু আবার প্রথম স্থানটা তারা হারালো এবং পিছিয়ে যাচ্ছে। ইস্টবেঙ্গল অলরেডি তারা কিন্তু অনেকটাই নেমে গেছে। মোহামেডান এখনও জয়ের মুখ দেখেনি। কি মনে হচ্ছে, কারণ তুমি তো 3টে টিমকেই খুব কাছ থেকে দেখেছো, কোন জায়গাটায় মনে হচ্ছে যে তাহলে কি এবার বাংলায় হয়তো ভারত সেরা হচ্ছে ট্রাইবাল গেমসে, সন্তোষের রানার্স হচ্ছে, কিন্তু যখন সেটা আইএসএল, এবার কি তাহলে বাংলা থেকে আইএসএল সরে যাবে বলে মনে হচ্ছে নাকি? এটা এখন এইভাবে বলার না, কেন টুর্নামেন্ট যত কী বলে আপনার ছোটো হবে, মানে ম্যাচ কমতে থাকবে, তখন যে চ্যালেঞ্জগুলো এখনই কী বলে একদম দায়িত্ব নিয়ে বলা যাবে না কী বলে কিছু হবে না। তবে আমি আবারও বলছি, টুর্নামেন্ট ওপেন, এখনও টুর্নামেন্ট ওপেন আছে, যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মুম্বাই যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। তো সেই জন্য আর একটু আপনাদের ধৈর্য ধরতে হবে। তবে মোহনবাগান সুনামের প্রতি সুবিচার করছে না, মোহনবাগানের কোচ ইজ এ ভেরি গুড কোচ, ভেরি গুড কোচ। ওনার কাছে সত্যি ওই কী বলে, যদি 1 মাসও ওনার কাছে আমি থাকতে পারতাম তো অনেক কিছু শিখতে পারতাম। যেমন আমি আমার কোচিং ফিলোসফি চেঞ্জ করে দিয়েছি একজন ফরেন কোচ। কেন আমি গ্রাসরুটে বলছি, আমি 2012 সালে আন্ডার 14 ইন্ডিয়া টিমের কোচ হয়েছিলাম কিছুদিনের জন্য। সে সময় রবার্ট বানকে পেয়েছিলাম আমি, এবং কী বলে স্কট ওডোনেল ছিলেন। আমার ফিলোসফি চেঞ্জ করে দিয়ে চলে গেছে। আমি ওই জন্যই বারবার ফোকাস করছি যে ইউতে আসুক, যে আজকে যে আমি যেটুকু কোচিং করছি, একজন ফরেন কোচের ফিলোসফি আমার মধ্যে আছে, ওখান থেকে কিছু আমি অ্যাডিশন অল্টারেশন করেছি। উনি আরও টিপিক্যাল কিছু ওয়ার্ক ছিল যেগুলো আমাদের এখানে করলে ওগুলো দীর্ঘমেয়াদী প্র্যাকটিস করতে হয়। 3 বছর ধরে প্র্যাকটিস করলে ওই কাজগুলো করা যায়। হ্যাঁ, বল তোলাই যাবে না, একদম মাটিতে রেখে রেখে শুধু খেলতে হবে। ওগুলো কী বলে আপনার 7 দিন 8 দিন আর 3 দিনের প্র্যাকটিস করি, ওই জিনিস করানো যাবে না। তাই ওর মধ্যে আমরা অ্যাডিশন অল্টারেশন করি। তো যেটা আপনি প্রশ্ন করেছেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, তো দেখুন মোহামেডান তো এই বছর যেভাবে টিম করেছে দোষ দিয়ে লাভ নেই, ঠিক আছে, এবার খেলতে হয় খেলা, এরকম একটা মোডে চলছে। আর কী বলে আপনার ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো টিম ছিল। কী বলে ইস্টবেঙ্গল নিয়ে বলতে গেলে সত্যি কষ্ট হচ্ছে যে ইস্টবেঙ্গল এই বছর মানে যদি না আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে, সত্যি খুব দুঃখজনক, সেটা খুবই দুঃখজনক হবে। আর মোহনবাগানে দেখুন, মোহনবাগানে হচ্ছে না, আপনাকে একটা কথা বললাম আমি, সৌগত হাসদা স্টার প্লেয়ার,
এই সৌগত দাসই আমার কাছে লিগে টপ স্কোরার হয়ে মোহনবাগানের বিরুদ্ধে 2 গোল করেছিল, আমি মোহনবাগান হারিয়েছিলাম। 5খানা অ্যাটাকিং মিডফিল্ডার খেলতো, ওকে আমি অ্যাটাকিং মিডফিল্ডার সামনে যাই হোক, ও ভবানীপুরে সই করলো, অনেক ডিমান্ড নিয়ে সই করলো, চলে গেল, ঠিক আছে। সেই সৌগত দাসদাকে বসিয়ে আমি রাহুলকে খেলাচ্ছি। আমি শুধু বলবো এইটুকু, মোহনবাগানে এই ধরনের যদি কিছু ডিসিশন আসে, মোহনবাগান টিমটা চেঞ্জ হয়ে যাবে। দিমিত্রি পেত্তাসস মানেই পেত্তাসসকেই খেলাতে হবে, স্টার প্লেয়ার ও বাজে খেললো, 2টো ম্যাচ বাজে খেললো, ওকেই আমি খেলাবো। এই জায়গায় তার পেছন থেকে নিয়ে যাওয়া, এই যেমন আমি রাহুলকে স্টপ গ্যাপ সৌগতকে বসাতাম, রাহুলকে খেলাতাম। সেইভাবে ফাইনালে গিয়ে কিন্তু সৌগত একটা নামী খেলোয়াড়, ময়দানে রেনাউন আদিবাসী মানে ট্রাইবালদের একটা, যেমন রবি হাসদা, সৌগত হাসদা, জিতেন মুর্মু, সৌগত সেই র্যাঙ্কের একদম এলিট প্যানেল সৌগত হাসদা। তো ওকে আমি কিন্তু বেঞ্চে করে দিয়েছি সেমিফাইনাল ফাইনালে। তো এইটার উত্তর এখানেই আছে। এইবার এই ধরনের কিছু ডিসিশান আমার মনে হয় প্রয়োজন। আর উনি খুব মানে আমার খুব ফেভারিট কোচ, লোবেরো আমার খুব ভীষণ ফেভারিট কোচ, মোনালো, লোবেরো, ঠিক আছে, হাবাস। আমি বিদেশি কোচেদের মধ্যে এনাদেরকে খুব এলকে সাতোরি, এনাদেরকে আমি ওনাদের থেকে ওনার খেলার স্টাইল আমি শিখি, আমি চেষ্টা করি শেখার যে ওনারা কী করছেন। তো সেই জন্য বলছি এটা হয় ফুটবলে অনেক কিছুই হতে পারে, আমার মনে হয় এরা এগুলো রিকভারি করে ফেলবে আমার তবে টাইম খুব কম। এখন কিন্তু ডু অর ডাই সিচুয়েশান চলে আসছে, মানে প্রত্যেকটা ম্যাচই জালে জিততে হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এখনও টুর্নামেন্ট ওপেন আছে, হাউতাস করার কিছু নেই এখনও। আমি বলছি এই যেমন ইসমাল মাঝে হয়েছিল, যখন এই মানে গেল রব উঠে গেছিলো, না ওপেন আছে, লিগ খেলা। যত টুর্নামেন্ট ছোটো হবে তত প্রেশার বাড়বে, বলে ম্যাচ কেউ জিততে পারবে না, মুম্বাইও জিততে পারবে না, আপনি দেখবেন মুম্বাইও উপর ধাওয়া পড়বে। তো সেই জন্য কিন্তু এখন আর ইসমাল মানকে কিন্তু আপনার ধরা পড়লে আর হবে না, এখন কিন্তু ভাবতে হবে, এখন ম্যাচ বাই ম্যাচ জিততে হবে। আজকে যখন ভারত সেরা হয়ে ট্রাইবাল গেমসে ফিরছ, তখন বিমানবন্দরে সবাই হাজির। আসলে এই টিমটার তো বিমানে আসারই কথা ছিল না, এই টিমটার তো আসলে ভেবেই রেখেছিল যে এই টিমটা হয়তো মাঝপথেই টাটা বাই বাই গুড বাই। রঞ্জনেরও ময়দানে যেটাকে আমরা বলি যে সিল হয়ে যাওয়া, সিল করে দিল, প্লাস ওইখান থেকেই যা হোক। কিন্তু সবটাই তো আবার রঞ্জন সেই ম্যাজিক দেখিয়ে পুরোটা চেঞ্জ করে দিল। এরপরে কি বলবে রঞ্জন? না, কে কী ভাবছে আমি জানি না, তবে কালকে চ্যাম্পিয়ন হওয়ার পরে কী বলে এই সিদ্ধান্তটাকে আমি খুব সাধুবাদ জানাবো। আমাদের যে ট্রেনের টিকিট ছিল খেলোয়াড়দের, সেখান থেকে কী বলে আপনার কনভার্ট করা ফ্লাইটে, এর জন্য আইএফএকে সত্যিই সাধুবাদ জানাবো আমি, যে এই যে মানসিকতা। তবে এটা প্রথম থেকে থাকলে আরও ভালো হতো। বুঝতেই পারলেন সোজাসাপটা রঞ্জন ভট্টাচার্য কি বলতে চাইছেন। পরিষ্কার করে কিন্তু তিনি জানিয়ে দিলেন যে এখনও ফুটবল নিয়ে কিন্তু অনেক কিছু করতে চান তিনি, এবং পাশাপাশি ভাবতে হবে এই ফুটবলকে বাঁচিয়ে রেখে কিভাবে বাংলার প্রতিভা এবং বঙ্গতনয় কোচদের কিভাবে ব্যবহার করতে হবে, এটা নিয়ে তিনি অকপটে কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিলেন আজকে আমাদের সামনে। অসংখ্য ধন্যবাদ রঞ্জনকে, আমাদের ময়দান স্পোর্টসকে সময় দেওয়ার জন্য। রঞ্জন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়।